হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজকের ক্লাসে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 10টা অসাধারণ নিয়ম শেখানোর চেষ্টা করব, যার মাধ্যমে আপনি খুব সহজেই প্রিপোজিশনগুলো আয়ত্ত করতে পারবেন। যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রথম ক্লাসটা করেননি, তাদের জন্য ডেসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। তো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, এখন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হি কোয়ারেলড ড্যাশ হিজ ব্রাদার। এখন এই কোয়ারেল এই ভার্বটার মানে হচ্ছে ঝগড়া করা। এখন এই কোয়ারেলের পর আমরা উইথ ব্যবহার করব, টু ব্যবহার করব, অফ ব্যবহার করব, নাকি আমরা আরেকটা যদি অপশন দিয়ে দিই যেমন হচ্ছে ওভার, কোনটা ইউজ করব? এখন ব্যাপার হচ্ছে যখন কোয়ারেল এই ভার্বটা থাকবে, কোয়ারেলের পর আমরা সাধারণত দুইটা ক্ষেত্র হয়ে থাকে। একটা হচ্ছে সাপোজ যদি আমরা লিখি কোয়ারেল, এটার পর আমাদের হয়ে থাকে হচ্ছে পার্সন যদি থাকে তাহলে একরকম হয়, পার্সন যদি হয় একরকম হয়, আরেকটা হচ্ছে ম্যাটার। যদি ম্যাটার হয় তাহলে আমরা আরেক রকম দিয়ে থাকি। যদি আমাদের কোয়ারেলের পর যদি পার্সন থাকে তাহলে আমরা ইউজ করব হচ্ছে উইথ। যদি থাকে হচ্ছে কোনো ম্যাটার, কোনো বিষয় নিয়ে আমাদের যদি ঝগড়াটা হয়ে থাকে তাহলে আমরা প্রিপোজিশন ইউজ করে থাকি হচ্ছে ওভার। এখন এখানে দেখতে পাচ্ছি হি কোয়ারেলড ড্যাশ হিজ ব্রাদার। এখন এই ব্রাদার এটা হচ্ছে পার্সন, তাহলে এখানে আমরা কোনটা ইউজ করব? অবশ্যই উইথ হবে আমাদের রাইট অ্যান্সার, কারণ যেহেতু পার্সন নিয়ে কথা বলা হচ্ছে। এখন আমরা এই ম্যাটার নিয়ে যদি থাকে তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে খুব সহজে বোঝা যাবে। যেমন আমরা যদি লিখি যে হি কোয়ারেলড ড্যাশ ব্যাড ফুড। হি কোয়ারেল ড্যাশ ব্যাড ফুড। এখন এই ব্যাড ফুড এটা তো একটা বিষয় নিয়ে সে ঝগড়া করেছিল, অর্থাৎ খাবারটা খারাপ হয়েছিল তাই সে ঝগড়া করেছিল। তাহলে এখন কি হবে? এখন কি আমরা উইথ ব্যবহার করব? কারণ না, উইথ তো ব্যবহার হচ্ছে পার্সনের সাথে, তাহলে এখানে আমরা ইউজ করবো হচ্ছে কি ওভার। দ্যাট মিনস আমরা মনে রাখবো কোয়ারেলের পর যদি আমরা পার্সন পাই তাহলে আমরা ইউজ করবো উইথ, যদি আমরা কোনো ম্যাটার পাই তাহলে আমরা ইউজ করবো হচ্ছে কি ওভার। এখন আমরা কোশ্চেন নাম্বার 2 অ্যান্ড কোশ্চেন নাম্বার 3 এই দুইটা সলভ করব। এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 2তে এখানে রয়েছে আই উইশ টু রিমাইন্ড ইউ ড্যাশ দ্য প্রমিস। এখন রিমাইন্ড ইউ মূলত আমরা মনে রাখবো এই ভার্বটার কারণেই কিন্তু আমাদের পরবর্তীতে এখানে প্রিপোজিশনটা বসবে। এখন রিমাইন্ডের পর আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি? আমরা মনে রাখবো রিমাইন্ড এই ভার্বটার পর, অর্থাৎ রিমাইন্ড কাউকে মনে করিয়ে দেওয়া। রিমাইন্ডের পর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্যাট মিনস ফিক্সড প্রিপোজিশন, রিমাইন্ডের পর অলওয়েজ এই প্রিপোজিশনটাই বসবে, সেটা হচ্ছে অফ। যেখানেই আমরা রিমাইন্ড দেখব, আমরা তারপরে যদি প্রিপোজিশন সংক্রান্ত কোনো প্রশ্ন আসে তাহলে আমরা অবশ্যই দিব হচ্ছে অফ। তাহলে এখানে হবে হচ্ছে আই উইশ টু রিমাইন্ড ইউ ড্যাশ দ্য প্রমিস, তাহলে হবে হচ্ছে অফ দ্য প্রমিস। তারপরের উদাহরণটা হচ্ছে হি ডিডেন্ট ইনভাইট হার ড্যাশ হিজ ওয়েডিং। এখানেও এই ইনভাইট ভার্বটার জন্যই কিন্তু এখানে ইনভাইট ভার্বটার জন্য কিন্তু এখানে প্রিপোজিশন বসবে। তাহলে এখন ইনভাইট এটার পর কোন প্রিপোজিশন বসে? আমরা মনে রাখবো ইনভাইট এই ভার্বের পর ফিক্সড প্রিপোজিশন, সংক্ষেপে আমরা লিখি হচ্ছে এফপি, ফিক্সড প্রিপোজিশন। ইনভাইটের পর সবসময় আমরা ইউজ করবো হচ্ছে টু। দ্যাট মিনস এরপরে যদি একটা অকেশন আমাদের থাকবে, অকেশন থাকলে তাহলে আমরা ইনভাইটের পর সবসময় আমরা প্রিপোজিশন ইউজ করবো হচ্ছে কি টু। তাহলে এখানে অ্যান্সার হবে হি ডিডেন্ট ইনভাইট হার ড্যাশ হিজ ওয়েডিং, তাহলে হবে হচ্ছে টু হিজ ওয়েডিং। দ্যাট মিনস আমরা মনে রাখলাম হচ্ছে রিমাইন্ডের পর সবসময় অফ হয়, আর ইনভাইটের পর সবসময় আমরা প্রিপোজিশন অর্থাৎ ফিক্সড প্রিপোজিশন ইউজ করবো হচ্ছে গিয়ে টু। 3 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এখান থেকে প্রশ্ন অনেক বেশি পরিমাণে আসে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে হি ইজ লুকিং ড্যাশ আ জব। এখন লুকের পর আমরা কি ইন দিব, ইনটু দিব, ফর দিব, নাকি উইথ দিব? মূলত এই লুক এটার পর যদি আমরা লিখি আছে লুক এই ভার্বটার পর আমরা সাধারণত 4টা প্রিপোজিশন ব্যবহার করে থাকি, 1 2 3 4। ওকে, লুকের পর আমরা 4টা প্রিপোজিশন ইউজ করবো হচ্ছে, প্রথমে হচ্ছে লুক অ্যাট, তারপর হচ্ছে লুক ফর, তারপর হচ্ছে লুক আফটার, লাস্টলি হচ্ছে লুক ইনটু। এখন কথা হচ্ছে যে এই লুকের পর তো 4টা প্রিপোজিশন বসে, আমরা এখন কখন কোনটা ইউজ করব? আমরা মনে রাখবো লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। যদি মানেগুলো আমরা জানি তাহলে আমরা খুব সহজে প্রশ্নগুলো আমরা সলভ করতে পারবো। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, লুক ফর মানে হচ্ছে খোঁজা, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, তারপর হচ্ছে লুক ইনটু এটার মানে হচ্ছে অনুসন্ধান করা।
তাহলে এখন এই হি ইজ লুকিং ড্যাশ আ জব, এখন সে একটা জব খুঁজছে, খোঁজা অর্থে ব্যবহৃত হচ্ছে লুকটা। লুকের পর আমরা তাহলে কোন প্রিপোজিশনটা ইউজ করবো? অবশ্যই ফর, কারণ খোঁজা অর্থে আমরা কোনটা ব্যবহার করে থাকি? লুক ফর। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে হি ইজ লুকিং ড্যাশ আ জব, লুকিং ফর আ জব। এখন বাকিগুলোর জন্য যদি আমরা উদাহরণ যদি দেই তাহলে হচ্ছে সাপোজ এখানে যদি লিখি ডোন্ট লুক ড্যাশ মি, এখানে হচ্ছে ডোন্ট লুক ড্যাশ মি, তার মানে এখানে তাকানো অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে লুক অ্যাট মি। তারপরে যদি লিখি সাপোজ শি লুকস ড্যাশ হিজ প্যারেন্টস, শি লুকস ড্যাশ হিজ প্যারেন্টস, এখানে তার বাবা মার দেখাশোনা অর্থাৎ যত্ন এটা অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে বলছে শি লুকস আফটার হিজ হবে না, এখানে হচ্ছে আমাদের একটু মিস্টেক, সেটা হচ্ছে হার প্যারেন্টস। তারপর হচ্ছে সাপোজ যদি লিখি দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস, দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস, দ্যাট মিনস তারা এই ঘটনাটা নিয়ে অর্থাৎ সেই যে ইনসিডেন্টটা রয়েছে সেটা নিয়ে তারা তদন্ত করছে। তাহলে এখানে কি হবে? অর্থাৎ অনুসন্ধান অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে হবে দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। দ্যাট মিনস আমরা মনে রাখবো লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, লুক ফর মানে হচ্ছে খোঁজা, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, এবং লুক ইনটু যেটা হচ্ছে অনুসন্ধান করা। আর লাস্টলি আমরা বলি এটা ছিল আমাদের 4 নম্বর প্রশ্ন, আমরা 3 নম্বর প্রশ্ন একটু আগেই সলভ করেছি, তো এটা হবে 4 নম্বর, পরেরটা হবে 5 নম্বর। 5 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি আই এম নট অ্যাফ্রেড ড্যাশ ডগস। আমরা মনে রাখবো এই অ্যাফ্রেড এই ভার্বটার পর দুইটা ভার্ব আমরা মূলত মনে রাখবো, একটা হচ্ছে অ্যাফ্রেড আর একটা হচ্ছে স্কেয়ার্ড, অ্যাফ্রেড অ্যান্ড স্কেয়ার্ড। এই দুইটা ভার্বের পর আমরা যে প্রিপোজিশন অর্থাৎ ফিক্সড প্রিপোজিশন আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে অফ। মনে রাখবো অ্যাফ্রেড অফ, স্কেয়ার্ড অফ, দ্যাট মিনস অ্যাফ্রেড এবং এই দুইটা কিন্তু কাইন্ড অফ সিনোনিমাস মিনিং, দুইটা মানে হচ্ছে ভয় পাওয়া, ভীত। তাহলে এখানে হচ্ছে আই এম নট অ্যাফ্রেড ড্যাশ ডগস, তাহলে হচ্ছে আই এম নট অ্যাফ্রেড অফ ডগস। তারপর হচ্ছে হি স্টার্টেড দ্য ওয়ার্ক ড্যাশ 6 in the morning। ওকে, যখন আমরা ডেফিনিট অর্থাৎ নির্দিষ্ট করে যদি কোনো সময়ের কথা বলি, ডেফিনিট টাইম নির্দিষ্ট করে যদি আমরা কোনো সময়ের কথা বলি তাহলে আমরা তার আগে আমরা প্রিপোজিশন ইউজ করবো হচ্ছে গিয়ে অ্যাট, অর্থাৎ ডেফিনিট টাইমের আগে আমরা প্রিপোজিশন ইউজ করবো হচ্ছে কি অ্যাট। তাহলে এখানে বলছে হি স্টার্টেড দ্য ওয়ার্ক ড্যাশ 6 in the morning, তাহলে এখানে হচ্ছে অ্যাট 6 in the morning। মনে রাখবো আমরা লাস্টে যদি আরেকবার বলি অ্যাফ্রেড এবং স্কেয়ার্ডের পর আমরা প্রিপোজিশন ইউজ করবো হচ্ছে গিয়ে অফ, আর ডেফিনিট কোনো টাইমের আগে এখানে দেখেন 6 নির্দিষ্ট করে কিন্তু বলা আছে যে 6টা বাজে সে শুরু করে, নির্দিষ্ট টাইম থাকলে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে প্রিপোজিশন অ্যাট। 7 নম্বর প্রশ্ন, এটাও অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এখানে রয়েছে দেয়ার ইজ আ কমপ্লেইন্ট ড্যাশ ইউ। আমরা আরেকটা জিনিস একটু শিখে নেই এর মধ্যেই, যে কমপ্লেইন্ট অর্থাৎ লাস্টে যদি টি থাকে, কমপ্লেইন এখানে যদি লাস্টে টি থাকে তাহলে এটা কিন্তু নাউন হিসেবে কাজ করে, আর কমপ্লেইন দ্যাট মিনস এই নাউন, এই কমপ্লেইন এই নাউনটার পর আমরা কোন প্রিপোজিশন ইউজ করব। আবার এখন এটা যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমরা এই ট্রিক্সটা মনে রাখবো, অর্থাৎ কমপ্লেইন এই ভার্বটার পর কমপ্লেইন এটা যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে 3টা প্রিপোজিশন এখানে বসে থাকে, 3টা প্রিপোজিশন আমরা এখানে ইউজ করে থাকবো। এখন প্রথমে হচ্ছে কমপ্লেইন টু, তারপর হচ্ছে কমপ্লেইন অ্যাগেনস্ট, আর লাস্টলি হচ্ছে কমপ্লেইন অ্যাবাউট, দ্যাট মিনস কমপ্লেইন টু, কমপ্লেইন অ্যাগেনস্ট অ্যান্ড কমপ্লেইন অ্যাবাউট। এখন কমপ্লেইন টু এটা আমরা ইউজ করে থাকি হচ্ছে কারো কাছে অভিযোগ করলে, কারো কাছে অভিযোগ করা অর্থে, অভিযোগ করলে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে কমপ্লেইন টু। আর কমপ্লেইন অ্যাগেনস্ট হচ্ছে কারো বিরুদ্ধে অভিযোগ করলে, কারো বিরুদ্ধে আমরা বাকিটা ডট দিয়ে লিখে দিলাম। তারপর হচ্ছে কমপ্লেইন অ্যাবাউট মানে হচ্ছে যে বিষয়ে আমরা অভিযোগ করতেছি, যে বিষয়ে আমরা অভিযোগ করছি সেটা আমরা বুঝাই। তাহলে এখানে হচ্ছে দেয়ার ইজ আ কমপ্লেইন ড্যাশ ইউ, অর্থাৎ কারো বিরুদ্ধে, একজনের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তাহলে এখানে আমরা ইউজ করবো হচ্ছে অ্যাগেনস্ট। যদি আমরা টু এবং অ্যাবাউটের একটা উদাহরণ দিয়ে দেই, আমরা মূলত একটা সেন্টেন্সের মাধ্যমে 3টারই আমরা উদাহরণ দিতে পারবো। যেমন আমরা যদি লিখি দ্য স্টুডেন্টস
the students complained dash the headmaster dash the teacher dash his misconduct dash his misconduct. That means এখানে হবে হচ্ছে the students complain dash the headmaster dash the teacher dash his misconduct. তাহলে হেডমাস্টারের কাছে কমপ্লেইন করেছিল, তাহলে কি হবে? কারো কাছে যদি আমরা কমপ্লেইন করি তাহলে হচ্ছে টু, তাহলে এখানে আমরা ইউজ করব হচ্ছে টু। তারপর হচ্ছে ড্যাশ দ্য টিচার্স, অর্থাৎ টিচারের বিরুদ্ধে কমপ্লেইন করা হয়েছিল, কারোর বিরুদ্ধে করলে আমরা প্রিপোজিশন ইউজ করে হচ্ছে against. আর লাস্টে ড্যাশ ইজ মিসকন্ডাক্ট, অর্থাৎ যে বিষয়ে তারা হচ্ছে অভিযোগটা জানিয়েছিল সেটা হচ্ছে তার দুর্ব্যবহারের জন্য, তাহলে এখানে আমরা লিখবো অ্যাবাউট হিজ মিসকন্ডাক্ট। তার মানে আমরা মনে রাখবো কমপ্লেইন এই ভার্বটার পর আমরা সাধারণত তিনটা প্রিপোজিশন ইউজ করে থাকি, কমপ্লেইন টু, কমপ্লেইন অ্যাগেনস্ট অ্যান্ড কমপ্লেইন অ্যাবাউট। কমপ্লেইন টু আমরা ইউজ করব হচ্ছে কারো কাছে যখন অভিযোগ করব, কমপ্লেইন অ্যাগেনস্ট মানে হচ্ছে কারো বিরুদ্ধে যখন অভিযোগ করব, আর কমপ্লেইন অ্যাবাউট মানে হচ্ছে যে বিষয়ে আমরা অভিযোগটা জানাবো। 8 নম্বর প্রশ্নটা একটু কনফিউজিং, আমরা হয়তো অনেকেই পারি এবং অনেকটা মুখস্থই করেছি বলা চলে। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। অনেকেরই মনে আছে যে এটা হচ্ছে বাই ইউর ওয়াচ। এখন ওয়াচ এই যে যদি টাইম রিলেটেড প্রশ্ন আসে মাঝে মাঝে কিন্তু ইনও হতে পারে। এখন আমরা মনে রাখবো যে কোথায় আমরা ইন ইউজ করবো আর কোথায় আমরা বাই ইউজ করব। যদি টাইম রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে এবং তারপরে যদি আমাদের ওয়াচ অর্থাৎ ওয়াচ ঘড়ির কথা বলা থাকে, যদি ঘড়ির কথা বলা থাকে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে বাই। আর যদি আদার্স অন্য কোনো কিছু নিয়ে যদি বলা থাকে, আদার্স বলতে যদি আমরা বলি হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর কম্পিউটার, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর মোবাইল ফোন, তখন কিন্তু আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে ইন। দ্যাট মিনস এখানে অ্যান্সার হবে হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, আমরা ইউজ করবো হচ্ছে বাই ইউর ওয়াচ। কিন্তু যদি আমরা এভাবে বলতাম যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর মোবাইল ফোন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর মোবাইল ফোন, তাহলে এখানে কিন্তু হচ্ছে গিয়ে ইন ইউর মোবাইল ফোন, কারণ এখানে কিন্তু কোনো ওয়াচ কিন্তু বলা হয়নি, আদার্স কিন্তু এখানে, অর্থাৎ মোবাইল ফোন, কম্পিউটার যাই থাকুক না কেন আমরা ইউজ করবো হচ্ছে কি ইন। দ্যাট মিনস আমরা ওয়াচ থাকলে টাইম রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, যদি ওয়াচ থাকে তাহলে আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে বাই, যদি আদার্স অন্য কিছু নিয়ে যদি বলা থাকে তাহলে আমরা প্রিপোজিশন ইউজ করবো হচ্ছে গিয়ে ইন। 9 এবং 10 নম্বর প্রশ্নটা আমরা এখানে দেখি। এখানে রয়েছে শি সাফার্ড ড্যাশ বিকজ ড্যাশ অ্যাজমা। এখন আমরা অনেকে হয়তো ভেবে থাকি এখানে কিন্তু সাফার এটার জন্য হয়তো আমাদের এখানে প্রিপোজিশনটা বসবে, কিন্তু আসলে কিন্তু এখানে তা না। এখানে কিন্তু সাফারের পর কিন্তু আরও একটা যে ওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে বিকজ, এখানে কিন্তু আমরা বিকজের জন্য এখানে কিন্তু আমরা প্রিপোজিশনটা ইউজ করে থাকবো। তো আমরা বিকজের পর আমরা মনে রাখবো যখন আমরা বিকজ ইউজ করব তারপরে যে আমাদের যে প্রিপোজিশনটা বসবে অর্থাৎ ফিক্সড প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা হচ্ছে গিয়ে অফ। আর বিকজের সাথে আরও একটা সিনোনিমাস একটা ওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে ডিউ। এটার মানে হচ্ছে কারণ। তো ডিউ এর পর আমরা হচ্ছে ফিক্সড প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে গিয়ে টু। তো আমরা কনফিউজড হব না, বিকজ যদি পাই তাহলে আমরা দিব হচ্ছে অফ, আর যদি ডিউ যদি থাকে তাহলে আমরা দিব হচ্ছে টু। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে শি সাফার্ড বিকজ অফ অ্যাজমা। আরেকটা ব্যাপার যদি আমরা এখানে শিখে নেই, সাফার এই ভার্বটার পর আমরা ফিক্সড প্রিপোজিশন ব্যবহার করে থাকি, অর্থাৎ সাফার্ড এটার ফিক্সড প্রিপোজিশন ব্যবহার করে থাকি হচ্ছে ফ্রম। তো আমরা যেখানেই সাফার এই ওয়ার্ডটা দেখব তারপর আমরা প্রিপোজিশন ইউজ করবো হচ্ছে গিয়ে ফ্রম। লাস্টে 10 নম্বর প্রশ্ন হচ্ছে রাজু সোয়াম ড্যাশ দ্য রিভার টু রিচ হিজ ভিলেজ। যখন আমাদের দুইটা কিনারার কথা বলা থাকবে, অর্থাৎ এই কিনারা থেকে এই কিনারা এরকম যদি কোনো কিছু বলা থাকে যে দুইটা কিনারার কথা বলা থাকে তাহলে আমরা প্রিপোজিশন ইউজ করে থাকি হচ্ছে গিয়ে অ্যাক্রস। তাহলে আমরা প্রিপোজিশন ইউজ করবো গিয়ে অ্যাক্রস। তাহলে রাজু সোয়াম ড্যাশ দ্য রিভার, তো অবশ্যই নদীর দুটো কিনারা রয়েছে, তার মানে এক কিনারা থেকে আরেক কিনারে সে সাঁতরিয়ে গিয়েছে। তাহলে এখানে হচ্ছে রাজু সোয়াম অ্যাক্রস দ্য রিভার টু রিচ হিজ ভিলেজ। দ্যাট মিনস আমরা মনে রাখবো যে বিকজের পর ফিক্সড প্রিপোজিশন বসে হচ্ছে অফ,
ডিউ এর পর ফিক্সড প্রিপোজিশন বসে হচ্ছে টু, আর সাফারের পর ফিক্সড প্রিপোজিশন বসে হচ্ছে ফ্রম, আর লাস্টলি দুইটা যদি কিনারের কথা বলে থাকে তাহলে আমরা প্রিপোজিশন ইউজ করবো হচ্ছে অ্যাক্রস। তো আমরা এইভাবে যদি আমরা ফিক্সড প্রিপোজিশনটা শিখি তাহলে কিন্তু আমাদের মুখস্থ করতে হচ্ছে না, আমরা জাস্ট নিয়মের সাহায্যে অর্থাৎ আমরা উদাহরণগুলো খুব সুন্দরভাবে যদি আয়ত্ত করতে পারি তাহলে আমাদের কিন্তু আলটিমেটলি এই ফিক্সড প্রিপোজিশনগুলো আমাদের শেখা হয়ে যাবে। তো আশা করি আপনারা জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি আরও কোনো নতুন টপিক চান, নতুন টপিকের উপর যদি ক্লাস চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।